Greetings, welcome to our podcast after a very long time. কি অবস্থা মিন্টু? হাই, তুমি কেমন আছো? বেশ ভালো আমার অবস্থা। আমার অবস্থা তো ভালোই। তো শেষবার যখন এই পডকাস্টটা হয় তখন হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ ছিল সাবি আলোনসো, এখন হচ্ছে আরবেলোয়া। এটা নিয়ে তোর মানে ফিলিংসটা কিরকম? আসলে হচ্ছে গিয়ে গত 10-15 দিনে সবকিছু আসলে চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে। মানে আর্বেলোয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের একজন সাবেক ফুটবলার, বাট মানে শাভি আলোনসো আসলে এত তাড়াতাড়ি স্যাক হয়ে যাবে এটা আশাও করি নাই। মানে এখন আপাতত কিছু বলার নাই। আমরা মানে নতুন করে সবকিছু শুরু করছি। লেটস সি কি হয়। মানে আমার আসলে ডিসক্রাইব করার মতো কোনো ভাষা নাই। এটা হচ্ছে কথা। না, আমারও। আমি মানে ইজ দিস হোয়াট ব্রেকআপ ফিলস লাইক, এটা আমার মনে হচ্ছে। যেমন আমি চাইছিলাম যে সাবি আলোনসো রিয়াল মাদ্রিদে থাকবে, কন্টিনিউ করবে, বাট এভাবে স্যাকড হবে এটা আমি আশাও করিনি। সেম। হুম বাট হুম এগেইন এখন কিছু করার নাই। আর্বেলোয়াও আমাদের আসলে একজন লেজেন্ড। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন থ্রি-পিট থেকে থ্রি-পিট টিমের একজন প্লেয়ার হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যানেজার। সো আসলে এখন প্রথম যখন এটা ভাবছি মনে হয়েছে যে আসলে আমরা বড় হয়ে গেছি। হুম হুম। আচ্ছা, আজকে তো আসলে কথা বলার অনেকগুলা টপিকই আছে। সো মানে অনেক কিছু নিয়ে কথা বলা যায়, বাট এফকন দিয়ে শুরু করি। যে গতকালকে যে ম্যাচটা অফকোর্স। হয়েছে এটা নিয়ে, এটার যে কন্ট্রোভার্সিটা ছিল, তারপর ব্রাহিমের মিস, এটা তো না ও বললেই না। মাই গড, ও মাই ওই গড। ম্যাচটা নিয়ে কিছু বল। মানে কথা হচ্ছে গিয়ে মানে প্রথম কথা এটাই, ব্রাহিম ডিয়াজ এটা কি করছে? ব্রাহিম ডিয়াজ এটা কি করছে? ও মাই গড। পানানকা নিছে, ওইটা যদি গোল হইতো তাহলে হচ্ছে সবাই সেলিব্রেট করতো, যে মানে ওই যে কিনা একটা কোল্ড মোমেন্ট, এরকম কিছু মিস করছে, এখন সবাই ট্রল করবে, স্বাভাবিক না? শুধু ট্রল না, আমার কাছে মনে হয় ব্রাহিম ডিয়াজ এখন মরক্কোর মানে মোস্ট ওয়ান্টেড এনিমি, মোস্ট ওয়ান্টেড পারসন মরক্কোতে। হুম। মানে ওই পেনাল্টিটা এই কি সময় ব্রাহিম হচ্ছে দিয়াজ এই ধরনের ডিসিশনটা নেওয়া, ও মাই গড। মানে ওই সিচুয়েশন ওইটা আশরাফ হাকিমি নিতে পারতো, তারপরে নেসিরি নিতে পারতো, ব্রাহিম ডিয়াজই হ্যাঁ বা কেন সেটাই, নিছে? মানে আমি ভাবতেছিলাম যে আশরাফ হাকিমি নিবে, বাট হুম। ব্রাহিম ডিয়াজকে আসলে দেওয়াটা আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এটা একটা ব্যাড ডিসিশন। বাট অ্যাগেইন ব্রাহিম ডিয়াজ পুরা সিজন ধরে মানে পুরা টুর্নামেন্ট ধরে হচ্ছে গিয়ে বেশ ভালো ফর্মে ছিল। বাট ব্রাহিম ডিয়াজ এমন কাজটা করবে যেটা আমি আসলে স্বপ্নে চিন্তা করতে পারি নাই। মানে সেম এই কাজটা আসলে ওই সাকা করছিল ইয়ার সাথে, রিয়াল মাদ্রিদের সাথে গত সিজনে সেকেন্ড লেগে। না, 2006 সালে হয়তো জিদানের ওই পানানকা দেখে ইন্সপায়ার হয়েছিল ব্রাহিম ডিয়াজ, হুনোস। বাট মানে পুরাপুরি উল্টা দিকে আর কি, মানে কি করছে বাহিনী নিয়ে নিজেও জানা না। মানে আমি জাস্ট মানে পুরা এটা কি হইলো, এটা কি করলো। আর এছাড়া তো এমনিতেও ফুল ম্যাচটা অনেকগুলো কন্ট্রোভার্সিতে ছিল, যে হচ্ছে তোর কত 90 মিনিটের কাছাকাছি সময় একটা গোল করছিল, তারপর এটা ডিসঅ্যালাউড ছিল, রেফারি তোর মানে প্লে কন্টিনিউ করে না, কন্টিনিউ না করে হচ্ছে মানে হুইসেল বাজিয়ে দিছিল যে না, এটা হচ্ছে ফাউল হয়েছে, ওই যে যখন সেনেগাল হ্যাঁ, গোল করে। তারপরে রেফারি হচ্ছে আসলে ওই জায়গা থেকে মিস্টেক করা শুরু করছে আর কি। ওই ম্যাচে আসলে পুরোটা ম্যাচে রেফারি খুব ভালো রেফারিং করতেছিল, বাট ওই ডিসিশনের পর থেকে আসলে পুরো ম্যাচটাই চেঞ্জ হয়ে গেছে পুরা। হুম, তো সেক্ষেত্রে হচ্ছে সাদিও মানের আসলে একটা প্রশংসা করাই যায়, যে ক্যাপ্টেন হিসেবে উনি চাইছেন যে ওনার টিমটা আসলে শেষ দেখাটা দেখে যাক, যখন ওনার টিম ওয়ার্ক আউট করে। অফকোর্স মানে সাদিও মানে একটা ট্রু লিডার, যেটা সত্যি কথা সেটা। এন্ড আমার কাছে পার্সোনালি মনে হয় যে আফ্রিকার ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ দি অল টাইম হুম হুম হুম। সাদিও মানে। আচ্ছা, তো এটা তো গেল। আর আচ্ছা, আমরা আসলে মানে মাদ্রিদেই ব্যাক করা উচিত এখন, কারণ মানে মাদ্রিদ নিয়ে তো কথা বলার শেষ নাই এখন, যা হয়েছে। আচ্ছা, মানে সাবি আলোনসো যে মানে স্যাক হয়েছে, এখানে কি মনে হয় সবচেয়ে বেশি মানে যে রোলটা প্লে করছে সেটা কি, ভিনিসিয়াস? আই থিঙ্ক হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়রের রোল সবচেয়ে বেশি আসলে। ওই অক্টোবরে হচ্ছে গিয়ে এল ক্লাসিকোর সময় ভিনিসিয়াস জুনিয়র যে কাজটা করছে ওইটার পরেই আসলে রিয়াল মাদ্রিদের সিজনে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। শাভি আলোনসোর আসলে যেই রেপুটেশনটা ছিল ওইটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তখন থেকেই। এন্ড তখন থেকে আসলে রিয়াল মাদ্রিদের ডেকলাইন শুরু হয় এই সিজনের। এখন আমার কথা হচ্ছে যে একটা প্লেয়ার পাবলিকলি হচ্ছে কোচের উপরে তার ফ্রাস্ট্রেশনটা দেখাইছে, এরপরে কোচকে বোর্ড দ্বারা ব্যাক কেন করা হয় নাই? মানে কোচ তো হচ্ছে রেজাল্ট ডেলিভার করতেছিল তখন পর্যন্ত। ভিনিসিয়াসকে এক্স্যাক্টলি। দেখা গেছে যে পরের ম্যাচে স্টার্ট করানো হয়েছে কেন? মানে বেঞ্চ কেন করেনি? এটা হচ্ছে মানে এই ইস্যুটার কারণে, ডিসিপ্লিন ইস্যুতে কেন করায়নি? আমার কাছে মনে হয় যে মানে ভিনিসিয়াস জুনিয়র ইজ টু বিগ টু বি সিটিং ইন দ্য বেঞ্চ। এটা হচ্ছে প্রথম কথা। সেজন্য আসলে শাভি আলোনসো নিজেও চায় নাই ওই রিস্কটা নিতে, যে ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চ করাবে এন্ড রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি খেলবে এমবাপ্পে সহ। সো এন্ড বোর্ডেরও আসলে একটা ইম্প্যাক্ট ছিল এটা নিয়ে, যে বোর্ড মানে স্পেশালি ফ্লোরেন্তিনো পেরেজ চাইছিল যে ভিনিসিয়াস জুনিয়র রেগুলারলি স্টার্ট করুক,
সো আমার মনে হয় যে শাভি আলোনসো বোর্ড থেকে ওই সাপোর্টটা পায় নাই, অ্যান্ড যেটার আলটিমেট রেজাল্ট আসলে এখন শাভি আলোনসো রিয়াল মাদ্রিদে নাই। হুম, হুম। তো এখন তো ভিনিসিয়াসের হচ্ছে কত 19 ম্যাচের মতো হচ্ছে কিনা, মানে কোনো গোল, একটা গোল অ্যাসিস্ট আছে এরকমই তো। শুধু ওই যে এল সরি, ক্লাসিকোর ওই ফাইনালে পারফরম্যান্সটা ছাড়া খেলতেছে, হচ্ছে ভিনিসিয়াস ইজ তো এখন আর হ্যাজ ওই বিন স্ট্রিক অ্যাবসলিউট নাই। অ্যাস, এটাই তো বলা যায়। হ্যাঁ, অফকোর্স অ্যাবসোলিউট অ্যাস, বাট মানে ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স গোলটা হুম, বাদ হুম, দিলে ভিনিসিয়াস জুনিয়র আসলে মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে কিছু করা নাই, যেটা সত্যি কথা সেটা। হুম, হুম। ভিনিসিয়াস জুনিয়র এখন হচ্ছে এএস একাডেমির হচ্ছে মানে একটা স্টুডেন্ট বলা যায় আর কি। যাই হোক, তো নেক্সট ম্যাচ তো হচ্ছে মোনাকোর ইউসিএল ম্যাচ, মাদ্রিদ ভার্সেস মোনাকো। এটা তো সম্ভবত মানে মাদ্রিদ আর মোনাকোর একটা হিস্ট্রি আছে যে একবারে শুধু দেখা হয়েছে এরকম, মানে হিস্ট্রি বলতে জাস্ট হ্যাঁ, নাই বলা যায় আর কি, একবারে দেখা হয়েছিল। হ্যাঁ, মানে আচ্ছা, তো একবারই দেখা ওইটা হইছে, নিয়ে এন্ড কিছু ওইটার বলো। রেজাল্টটা খুবই বাজে ছিল আরকি। মানে রিয়াল মাদ্রিদের ফেভারে ছিল না। রিয়াল মাদ্রিদ এওয়ে গোলে হেরে গেছিল। যদ্দূর হাইলাইটস দেখছি আমার মনে আছে, জিদান গোল করছিল, ফিগো গোল করছিল, এন্ড রাউল গোল করছিল ওই ম্যাচে। বাট দেখা যাক রিয়াল মাদ্রিদের এখন কারেন্ট যে ফর্ম, হু নোস যে মোনাকো কি এটা 2-0 করে ফেলে কিনা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। হুম, হুম, হুম। এখন আবার মোনাকো তো হচ্ছে তো আবার ভিনির কোন এক সময় রাইভাল, যে হচ্ছে কোন সময় মানে যার ক্ষেত্রে এরকম বলা হতো যে ভিনিসিয়াস গোল করা শিখতে শিখতে আনসু ফাতি লিজেন্ড হয়ে যাবে। আনসু ফাতি উনিও আছেন মোনাকো দলে, উনি কি খেলবেন আগামীকাল? হ্যাঁ, আনসু ফাতি স্টার্ট করবে আমার কাছে মনে হয়। মানে জাস্ট রাইভাল না, আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র আর্চ রাইভাল হচ্ছে আনসু ফাতি। অ্যান্ড কারেন্ট ফর্মে ভিনিসিয়াস জুনিয়র আসলে আনসু ফাতি থেকে খুব একটা বেটার না। মানে কারেন্ট ফর্মে ভিনিসিয়াস জুনিয়র, আনসু ফাতি ইজ দ্য সেম টাইপ অফ ফুটবলার। আনসু ফাতি কালকে খেলবেন, অ্যান্ড আমি শিওর না পল পোগবা স্টার্ট করবে কিনা, বিকজ পল পোগবা আসলে ইনজুর্ড, সো ডাউটফুল পল পোগবা। আচ্ছা, আর মানে মাদ্রিদের লাইন আপনি কিরকম হবে? আসলে মাদ্রিদের লাইনআপ নিয়ে কথা বলতে হইলে তো আসলে প্রথমে ইনজুরি নিয়ে কথা বলতে হবে, এন্ড শুধু ইনজুরি না, মাদ্রিদের অনেক কয়েকজন ফুটবলার সাসপেন্ডেড, সেটা নিয়ে আসলে কথা বলতে হবে। আম, যতদূর আমি জানি, এই যে রড্রিগো এখন প্যারাস। ইনজুর্ড, রড্রিগো স্টার্ট করবে না, মিলিতাও নেই, রুডিগার নেই, ট্রেন্ট নেই, ফেরলান্ড মেন্ডি নেই, আলভারো কারেরাস, যেটা সবচেয়ে বড় মিস কালকে মাদ্রিদের জন্য, ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে উনি থাকবেন না। এন্ড অফকোর্স ব্রাহিম ডিয়াজ আফকন ব্রেকে আছে, এন্ড মানে যেটা সত্যি কথা, ব্রাহিম ডিয়াজ যদি কালকে অ্যাভেলেবল থাকতো, আমার মনে হয় না ব্রাহিম ডিয়াজকে কোনোভাবে সময় দেওয়া উচিত গতকালকে ইনসিডেন্টের পরে। মানে উনি আসলে মেন্টালি নাই এখন ফুটবলের মধ্যে, আই থিঙ্ক। সো মানে কালকে মাদ্রিদ আসলে বেশ কয়েকজন ইম্পর্টেন্ট ফুটবলারকে মিস করবে। একটা লাইন আপ সম্ভবত হচ্ছে, মানে লাইন আপ না হচ্ছে স্কোয়াডের লিস্টটা হচ্ছে দেখা গেছে আর কি। এখানে হচ্ছে দুইজন সম্ভবত কাস্তিয়ার প্লেয়ারকে হচ্ছে মেইন ফার্স্ট স্কোয়াডে নেওয়া হয়েছে, মানে স্টার্ট করাবেন কিনা ওটা জানি না, বাট ওরা স্কোয়াডে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আম, আলবাসেতের সাথে আসলে মোটামুটি বলা যাচ্ছে ৫-৭ জন কাস্তিয়া প্লেয়ার ছিল। ওদের কেউই আসলে এই ম্যাচের লাইন আপ তোর স্কোয়াড লিস্টে নাই, বাট ২ জন কাস্তিয়া ফুটবলার স্কোয়াড লিস্টে আছে যারা হচ্ছে কমপ্লিটলি নতুন, আর তাদেরও কালকে ডিভিউ হবে যদি তারা স্টার্ট করে আরকি। সো লেটস সি। মানে আরবেলোয়া তো আসলে বেশ কয়েকবারই বলেছেন যে ওনার কাছে পার্সোনালি মনে হয় কাস্তিয়া ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল একাডেমি। সো উনি আসলে কিভাবে ওদেরকে ইউজ করে সেটাও দেখার বিষয়। হুম, হুম। আচ্ছা, সো আগামীকালকেও কি হচ্ছে বার্নাবিউ বু করবে আর মাদ্রিদ প্লেয়ারদেরকে, যেটা এর আগের ম্যাচে দেখা গিয়েছিল? আচ্ছা, এখানে ১ম জিনিসটা একটু মেনশন করা উচিত যারা কথাগুলো শুনবে আমাদের তাদের জন্য, যে সান্তিয়াগো বার্নাবিউতে ফ্যান্সদের যে বু দেওয়াটা, পেনিওলাটা যেটাকে বলে, এটা খুবই নরমাল একটা ঘটনা। রিয়াল মাদ্রিদ যখন খুবই বাজে ফর্মে থাকে, এটা সান্তিয়াগো বার্নাবিউর ফ্যানরা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উদ্দেশ্যেই করে, যেন তাদের ফ্যানরা তাদের ফ্রাস্ট্রেশনটা হচ্ছে গিয়ে মানে তুলে ধরতে পারে যে তারা টিমের পারফরমেন্স নিয়ে একদমই হ্যাপি না। এটা নিয়ে অনেকে অনেকভাবে ট্রল করতেছে যে কিভাবে নিজের টিম রে নিজেরা হচ্ছে গিয়ে ট্রল করতেছে, বাট রিয়াল মাদ্রিদ ফ্যান বেস হিসাবে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য সান্তিয়াগো বার্নাবিউ এটা খুবই নরমাল একটা ঘটনা। এন্ড রিয়াল মাদ্রিদের যে কারেন্ট সিচুয়েশন, আমি মনে করি রিয়াল মাদ্রিদ টিম এটা ডিজার্ভ করে তাদের নিজেদের ফ্যান থেকে হইলেও। এন্ড কালকেও যদি এই ঘটনা ঘটে আমি খুব একটা অবাক হব না। এন্ড এই যে বু দেওয়াটা, কন্টিনিউসলি বু দিবে, এটা আসলে কয়েকটা ফুটবলারের দিকেই মেইনলি যাবে। অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র থাকবে, জুড বেলিংহাম থাকবে, ফেডে ভালভার্দে থাকবে, অ্যান্ড যদি ফ্লোরেন্তিনো পেরেজ মাঠে থাকে, মানে দর্শক সারিতে থাকে, তাহলে হয়তো ওনার দিকেও যাবে। সো আমার কাছে মনে হয় কালকেও হবে সেম জিনিসটা। অ্যান্ড আমার আসলে এটা নিয়ে খুব একটা সমস্যা নাই, মানে আম হ্যাপি যে ফ্যানরা আসলে এই জিনিসটা মেনে নিচ্ছে না, and তারা তাদের ফ্রাস্ট্রেশনটা দেখাচ্ছে। হ্যাঁ, ওই ফ্রাস্ট্রেশনটাও তো দেখাইতে দেয়নি রিয়াল মাদ্রিদের যে মানে আল্ট্রাস যারা এখন আছে, তারা তো হচ্ছে মূলত মাদ্রিদ দ্বারাই পরিচালিত, তাদেরকে তো হচ্ছে যে কোনো বু দেওয়া থেকে মানা করা হয়েছে, মানে একটা ডিক্টেটরশিপ যেটাকে বলে আর কি।
হ্যাঁ, বাট স্টিল আম আমার কাছে যেটা মনে হয়েছে গতকালকে খেলা দেখে, লাস্ট দিনের লা লিগার খেলাটা দেখে যে, আম যারা গ্রাদা ফ্যান্স ওদেরকে বলে, ওরা আসলে কনফিউজড। বাট পুরো মাঠের বাকি অংশ সবাই কিন্তু কম বেশি সবাই বু দিছে। সবাই আসলে হ্যান্ডকারচিফ নিয়ে তাদের ফ্রাস্ট্রেশন দেখাইছে। সো মানে বোর্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও জিনিসটা আসলে বের হয়ে আসবে। কারণ অ্যাজ লং এজ রিয়াল মাদ্রিদ মাঠে ভালো খেলতেছে না, ততদিন পর্যন্ত আসলে বোর্ডের এটা কোনোভাবেই প্রমাণ করার সুযোগ নেই যে রিয়াল মাদ্রিদ ইজ ডুইং বেটার। সো দেখা যাক কালকে আসলে এর মধ্যে পারফরমেন্স কেমন হয়। বাট যদি রিয়াল মাদ্রিদ পারফরমেন্স ভালো করে, সো আমার সেটাতে কোনো সমস্যা নাই। বাট লেটস সি। হুম, হুম। আ আমি একটা ভিডিও দেখছি সম্ভবত এটা এর আগে যখন রোনালদো বা হচ্ছে মানে ওই যে সেকেন্ড জেনারেশন অফ গ্যালাক্টিকোস যখন হচ্ছে বু খায় আরকি। তখন হচ্ছে যে আ বু দেওয়ার পরে ক্যাসিয়াস সবাইকে ডেকে দর্শকদের সামনে দাঁড় করাইছে যে তারা তাদের পারফরম্যান্স এর জন্য হচ্ছে মানে লজ্জিত। এইবার তো এই জিনিসটা দেখা যায় না যে ভিনিসিয়াস ও হচ্ছে একটা ক্যাপ্টেন রিয়াল মাদ্রিদের কত সেকেন্ড অর থার্ড ক্যাপ্টেন আমার মনে হয়। তো ভিনিসিয়াস বু খাওয়ার পর হচ্ছে টানেলে চলে গেছে। কেন? মানে জুড বেলিংহামও তো বু খাইছে। উনি তো হচ্ছে এটা ফেস করছেন। তো মানে ভিনিসিয়াসের আমার থেকে কাছে এরকম পার্সোনালি ইম্যাচুরিটি তো আশা করা যায় না। হুম, এটাও অফকোর্স ট্রু। মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিয়াল মাদ্রিদ টিমে এখন যারা নতুন ফুটবলার ওদের মধ্যে মানে লিডারশিপ মেন্টালিটিটা নাই। ইভেন ফেদেরিকো ভালভার্দে আমাদের যিনি আসলে কারভালের মানে হচ্ছে কি অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে ক্যাপ্টেন করছে, ওনার মধ্যেও নাই। ভিনিসিয়াস জুনিয়র এন্ড জুড বেলিংহাম ওনাদের মধ্যে আসলে ওইভাবে লিডারশিপ জিনিসটা নাই। এন্ড ওই জিনিসটাই আমরা কন্টিনিউয়াসলি দেখতেছি। এন্ড আম একটা নিউজ ছিল এমন যে ভিনিসিয়াস জুনিয়র মনে হয় মানে গেম স্টার্ট হওয়ার আগে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। এন্ড কিলিয়ান এমবাপ্পে এন্ড রিয়াল মাদ্রিদের নতুন ফিটনেস কোচ হচ্ছে গিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে মাঠে নামাইছে। সো রিয়াল মাদ্রিদের নাম্বার 7 এর আসলে মেন্টালিটি এতটা উইক উনি মেন্টালি, এই জিনিসটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। বিকজ আমি রোনালদোকে দেখে বড় হয়েছি। সো এটা আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটেড যে রিয়াল মাদ্রিদের এখন কারেন্ট লেভেলটা এই অবস্থায়। বাট এটা আসলে রিয়াল মাদ্রিদ থেকে এন্ড ভিনিসিয়াস জুনিয়রের থেকে কমপ্লিট মানে একদমই হচ্ছে আনএক্সপেক্টেড যে ওনারা আসলে একটা ম্যাচে খারাপ খেলার পরেও ফ্যান্সদেরকে গিয়ে গ্রিট করবে না, যেখানে গঞ্জালো গার্সিয়া গিয়ে হচ্ছে গিয়ে ফ্যান্সদেরকে সরি বলে আসতেছে টেকনিক্যালি। আচ্ছা, তো আগামীকালকের ম্যাচের প্রেডিকশন কি? তোর কি মনে হয় যে কিরকম স্কোর লাইন হবে? আমার কাছে পার্সোনালি মনে হয় রিয়াল মাদ্রিদের এখন যে সিচুয়েশন, গেমটা খুবই হান্ডারডি একটা খেলা হবে। মানে হয়তো অনেকে মোনাকোকে নামের কারণে হয়তো ছোট দল বলবে, বাট চ্যাম্পিয়ন্স লিগের খেলা, রিয়াল মাদ্রিদের কারেন্ট সিচুয়েশন খুবই বাজে। সো খুব একটা কনফিডেন্ট না, বাট স্টিল ইটস রিয়াল মাদ্রিদ, ইটস চ্যাম্পিয়ন্স লিগ। আমার স্কোর লাইন প্রেডিকশনটা হচ্ছে 2-0 রিয়াল মাদ্রিদ। বাট বাকিটা দেখা যাক কি হয়। আবার একদিক দিয়ে হচ্ছে এমবাপ্পেও কিন্তু তার হচ্ছে মানে চাইল্ডহুড ক্লাবকে ফেস করতেছে। সো এটা ইয়েস, একটা দেখার বিষয়। ওইটাও একটা দেখার বিষয়। লেটস সি। অ্যান্ড এটা একটা ফ্রেঞ্চ টিম, অ্যান্ড আমরা আসলে জানি কিলিয়ান এমবাপ্পে ফ্রেঞ্চ টিমগুলোর সাথে কি করে আসছে ওনার কেরিয়ারে। সো হুম, একটা কিলিয়ান এমবাপ্পে ভার্সেস আ ফ্রেঞ্চ ক্লাব, কেমন উনি পারফর্ম করে সেটাও দেখার বিষয়। হুম, হুম। আর তোর কি কোনো হট টেক আছে আগামীকালকের ম্যাচ নিয়ে? হ্যালো? আর ইউ ইন? হুম, হুম, হুম। মানে তোর কি কোনো হট টেক আছে আগামীকালকের ম্যাচ নিয়ে যে কিছু একটা হবে? বা মানে ইন জেনারেল? আমার হট টেক হচ্ছে কালকে ভিনিসিয়াস জুনিয়র গোল করবে। এটাই আমার হট টেক। ও, আই রিয়েলি হোপ কালকে ভিনিসিয়াস জুনিয়র গোল করুক। এটা ছাড়া আমার আর আসলে কোনো আমার কিছু নাই। আমি চাই রিয়াল আমার মাদ্রিদে হট টেক ভিনিসিয়াস হচ্ছে জুনিয়র ভালো ফর্মে থাকুক, ভালো ফর্মে খেলুক। রিয়াল মাদ্রিদের নাম্বার 7 কন্টিনিউয়াসলি সাফার করতেছে, সেটা আমি দেখতে চাই না। এটা হচ্ছে প্রথম কথা। সো ভিনিসিয়াস জুনিয়রকে কালকে গোল করতেই হবে। এটা আমার সবচেয়ে হুম, বড় হট টেক। আই বিলিভ ও করবে। আচ্ছা। অ্যান্ড যদি আমার হট টেক বলতে হয় যে আমি ভাবতেছি কালকে রিয়াল মাদ্রিদ হয়তো আবারও হারবে। ও মাই গড! হ্যাঁ, এবং ও ভিনিসিয়াস উইল ড্রপ এন স্টিঙ্কার। আই থিংক আচ্ছা। মানে ওইটাই ঘটতেছে উই শ্যাল হয়তো। সি, উই শ্যাল সি। হ্যাঁ, হ্যাঁ, উই শ্যাল সি। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র নিয়ে হয়তো মানে নতুন একটা মিম ফরম্যাট বের করা লাগবে যে মানে ভিনিসিয়াস হাজ ফাইনালি জয়েন্ট দি অ্যাস একাডেমি। এরকম কিছু একটা। হ্যাঁ, সেটার জন্য অফকোর্স আমাদের গ্রুপে তুমি আছো। হ্যাঁ, অবভিয়াসলি। রদ্রিগো ছিল এতদিন। রদ্রিগো হচ্ছে এখন মানে অ্যাস একাডেমি গ্র্যাজুয়েট। ভিনিসিয়াস জয়েন করতেছে। মানে ব্রাজিলিয়ান প্রত্যেকটা একটার পর একটা হচ্ছে সিরিয়ালি ঢুকতেছে এখানে। লেটস টক অ্যাবাউট এনরিক। এনরিকের গতকালকের পারফরম্যান্স দেখছো তুমি? না, আমি তো ফ্রেঞ্চ লিগের খেলা দেখি না। কেন দেখবো আমি? মানে এনরিক ইজ ফ্লাইং বাই দ্য ওয়ে। তুমি হ্যাপি হওয়ার কথা। হ্যাঁ, মানে আমি হ্যাপি হওয়ার কথাই। কিন্তু কথা হচ্ছে এনরিক এবং যা দেখে বোঝা যাচ্ছে যে এনরিক যেভাবে ড্রিবল করতেছে, ওকে কেন রাইট উইং এ খেলানি হয়নি? মানে একটা লেফট হ্যাঁ, ফুটেড এটা প্লেয়ার। আসলে মেনশন করছি আমি যে কেন ওকে রাইট উইং এ খেলানো হয় না।
হ্যাঁ, ফ্র্যাঙ্কোর তো সাথে তো চাইলে রোডি পাওয়া যেত। এই জিনিসটা নিয়ে কথা বলতে হলে আসলে আমাদেরকে আবার ওই শাবি আলোনসো টপিকে যাইতে হবে। শাবি আলোনসোর আসলে আম লেটস বি অনেস্ট, শাবি আলোনসোরও কিছু দোষ ছিল। অ্যান্ড উনার সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে উনার ম্যান ম্যানেজমেন্ট। উনি আসলে হুম, রিয়াল মাদ্রিদের মধ্যে যেসব ফুটবলাররা ছিলেন ওনাদেরকে ঠিকমতো ইউজ করেননি। যেমন এনরিক সবার আগে নামটা আসবে, দেন গঞ্জালো গার্সিয়া। তো এনরিক অ্যান্ড মাস্তানতুনো দুজনকে চাইলেই আসলে শাবি আলোনসো আম মানে রাইট উইং এ হচ্ছে ট্রাই করাইতে পারতো। যেখানে আসলে মাস্তানতুনো অনেক টাইম পাইছে, গেম টাইম পাইছে যেটা এনরিক পায় নাই। আসলে যদি মাস্তানতুনো এনরিক একসাথে ২ জনই কেউ সাব থেকে আসতো, কেউ স্টার্ট করতো তাহলে ওই জায়গায় কম্পিটিশন ভালো হইতো অ্যান্ড ২ জন ফুটবলারই হচ্ছে গিয়ে ভালো গেম টাইম পাইতো। ওরাও আসলে ফ্লারিশ করার সুযোগ পাইতো। অ্যান্ড রিয়াল মাদ্রিদ আসলে আল্টিমেটলি উইনার হইতো ওই জায়গায়। যেটা আসলে শাবি আলোনসো করে নাই। এটাও একটা সত্যি কথা। হুম। হ্যাঁ, আর সাবস্টিটিউশন গুলো তো জঘন্য ছিল। এটা তো আসলে মানার অফকোর্স মতো খুবই না। বাজে ছিল। অফকোর্স ওইটা তো আসলে মানে বলার অপেক্ষা রাখে না। এটা মানে এটা ট্রু। অ্যান্ড রিয়াল মাদ্রিদ ফিজিক্যালি কোনো গেমের আগে আমার কাছে মনে হয়েছে যে ফিজিক্যালি রিয়াল মাদ্রিদ প্রিপেয়ার হয়ে আসেনি বিগ গেমগুলো খেলার জন্য স্পেশালি। কারণ রিয়াল মাদ্রিদ টিমকে আমি আর যাই হোক মানে হয় টক অ্যাবাউট জুড বেলিংহাম, কামাভিঙ্গা, চুয়ামেনি, ফেদেরিকো ভালভার্দে, এরা হচ্ছে মেন্টালিটি মনস্টার্স, এরা ফিজিক্যালি মনস্টার, এরা গেম ডমিনেট করে। তো যখন আমি এদেরকে দেখি যে লা লিগার মানে মিড টায়ার ক্লাবগুলো ক্লাবগুলোর প্লেয়ারদের সাথে ফিজিক্যালিটিতে আমাদের রিয়াল মাদ্রিদের ফুটবলাররা পারছে না। সো এই জিনিসটা আসলে আমাদের নোটিস করা উচিত এন্ড এটা নিয়ে কথা বলা উচিত যে রিয়াল মাদ্রিদের ফিজিক্যালিটি এত বাজে অবস্থা কেন। এন্ড এটা আচ্ছা, স্পেশালি সাবিয়া দেখা গেছে আলমগীর যে একটা হচ্ছে কথা গিয়ে শাবি আলোনসো আসার পর থেকে। আচ্ছা, মানে এটা একটা কথা না বললেই না। ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ৪ টা ম্যাচে দেখা গেছে যে রিয়াল মাদ্রিদ আসলেই সাবি বলার মতো খেলছে। ওই যে ভার্টিক্যাল যে হুম, পাসগুলো আছে, তারপর হচ্ছে ইয়েস। জোনে খেলা, ওয়ান টাচ অর এরকম কিছু একটা। এবং চেঞ্জ হইছে এটা পিএসজি ম্যাচটা থেকে। ওইখানে হচ্ছে এমবাপ্পে আসছে, তার কারণে লাইন আপ সম্পূর্ণ পরিমাণে চেঞ্জ করা লাগছে। এবং এখন যা শোনা যাচ্ছে আরকি যে সাবির প্ল্যান ছিল যে ভিনিসিয়াসকে ওই ম্যাচে বেঞ্চ করবে, এমবাপ্পে লেফট উইং এ খেলবে, গঞ্জালো জিজি হচ্ছে ইয়াতে স্ট্রাইকার রোলে। কিন্তু একটা ইনজুরির কারণে হচ্ছে এটা মানে চেঞ্জ করতে হয়। তো তখন থেকেই হচ্ছে মূলত ভিনির সাথে সমস্যাটা শুরু হয় আরকি। তো মানে কি মনে হয় না যে মানে তখন থেকেই যদি সাবি একটু মানে ক্যারেক্টারটা দেখাইতো যে না, আমি কোচ, আমার কথাই মানে এন্ড অল বি অল হবে, তাহলে হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়তো আজকে এই দিন দেখতে হইতো না। হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ। মানে শাভি আলোনসো যে ফুটবল মানে আমরা লেভারকুসেনে দেখছি এন্ড যে এক্সপেকটেশন আমাদের ছিল ওইরকম ফুটবল রিয়াল মাদ্রিদে উনি খেলাইছে ওই ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোই। আমার কাছে এটা মনে হয়েছে। তারপর থেকে আসলে লা লিগাও বা যখন স্টার্ট হয়েছে কয়েকটা ম্যাচ রিয়াল মাদ্রিদ ওয়াজ ভেরি সুপিরিয়র। আর বাকি ম্যাচগুলো মানে মানে রিয়াল মাদ্রিদ জাস্ট আন্ডার পারফর্ম, যেটা সত্যি কথা। তো শাবি আলোনসোর সাথে রিয়াল মাদ্রিদের সমস্যা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে। And যেটা আসলে বিভিন্ন নিউজেও দেখছি যে স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র উনি বেঞ্চ করতে চাইছিল ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির সাথে, যেখানে আসলে আম, সম্ভবত ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরির কারণে ভিনিসিয়াস জুনিয়র স্টার্ট করছিল। বাট তখন থেকে আসলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে শাবি আলোনসোর সমস্যা ছিল এন্ড যে জিনিসটা আসলে মানে এল ক্লাসিকোতে খুব বাজেভাবে দেখা গেছে। বাট এগেইন কিছু করার নাই। এভরিথিং জাস্ট হ্যাপেন্ড অ্যান্ড রিয়াল মাদ্রিদ অলরেডি ২ টা কম্পিটিশন থেকে বাদ। শাবি আলোনসো স্যাকড। যত এক্সপেকটেশন ছিল কিছুই আর নাই এখন। বাট দেখা যাক আর্বেলোয়া কি করে। অ্যান্ড গতকালকে যেহেতু বার্সেলোনা হারছে সো ইটস গিভিং মি হোপ। বাট আমি জানি না, আমার কোনো প্রেডিকশন নাই রিয়াল মাদ্রিদ নিয়ে সিজনের জন্য। হুম। আর সাবি তো উনি মানে বারবার চাইছেন যে মার্টিন জুবিমেন্ডিকে কিনতে, যেহেতু রিয়াল সোসিয়েদাদে উনি একসময় ছিলেন এবং মানে জুবিমেন্ডির সাথে হয়তো ওনার ওরকম একটা ভালো কানেকশন ছিল। কিন্তু মাদ্রিদ বোর্ড এটা চায়নি। তো এখানে তো আসলে বোর্ডের আসলে দোষ আরো অনেক বেশি। এবং যা জানা যাচ্ছে যে জুবিমেন্ডি নিজেও হচ্ছে মাদ্রিদে আসতে চাইতো, এবং এর কারণ হচ্ছে আর্সেনালের সাথে কন্ট্রাক্ট হওয়াটা হচ্ছে পিছাইছে। তো কেন কিনে নেয়? এবং এমন তো না যে 100 মিলিয়ন খরচ করা লাগতো, ওইটা তো না। মানে এটা হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে যদি কথা বলতে চাই সবার আগে ফ্লোরেন্তিনো পেরেজকে নিয়ে কথা বলতে হবে। ফ্লোরেন্তিনো পেরেজ আসলে মানে হিস্টোরিক্যালি উনি ফরওয়ার্ড ফুটবলারদেরকে খুব বেশি পছন্দ করেন। ইউনো হুম, ক্রিস্টিয়ানো হুম। রোনালদো, কারিম বেনজেমা, গারথ বেল, ডি মারিয়া, হ্যাগুইন সবগুলো ওনার আন্ডারে তো সাইন করা। বা এখন হালের তোমার ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, ইভেন এখন মাসান্তুয়ানো। মানে রিয়াল মাদ্রিদের সাথে কাছে অপশন ছিল ২ টা, জুবিমেন্ডি আর মাসান্তুয়ানো। রিয়াল মাদ্রিদ মাসান্তুয়ানোকে সাইন করছে। সো এটা দেখে বোঝা যায় যে আসলে মানে রিয়াল মাদ্রিদের ওই টার্গেটটা কোন জায়গায় ছিল। আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ আসলে এখন মানে কমার্শিয়ালি বেশি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। কমার্শিয়ালি এখন আসলে ক্লাব সবচেয়ে সাকসেসফুল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এন্ড রিয়াল মাদ্রিদ ওই দিকটা নিয়ে বেশি ফোকাসড। আমার কাছে মনে হয় কারেন্ট রিয়াল মাদ্রিদ বোল্ডকে এটা।
এটা বেশি মনে হইছে। মানে মাঠের খেলা থেকে আসলে ওদের কমার্শিয়াল যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ওরা বেশি ফোকাসড। এন্ড ওই কারণে আসলে রিয়াল মাদ্রিদের মাঝখানে যে গ্যাপ গুলো আছে, স্পেশালি মাঠের খেলার মধ্যে মিডফিল্ডার লাগবে, আমাদের একটা ডিপ লাইন ফুটবলার দরকার, আমাদের এখনো আরো কয়েকটা সেন্টার ব্যাক দরকার, ফুল ব্যাক দরকার। এই জিনিসগুলো আসলে ক্লাব এখনো অ্যাকনলেজ করতেছে না। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিয়াল মাদ্রিদ বোর্ড মনে হয় এখনো বিলিভ করে যে এই টিমটাও মানে হচ্ছে গিয়ে বড় টাইটেল জিতবে। বাট আলটিমেট সত্য কথা হচ্ছে কি, এভরি টাইম রিয়াল মাদ্রিদ যখন একটা বড় এবং একটা ভালো ফুটবল খেলে এমন ক্লাবের সাথে হচ্ছে গিয়ে কম্পিট করার চেষ্টা করে, রিয়াল মাদ্রিদ খুব বাজেভাবে হারতেছে। আচ্ছা, এটা নিয়ে একটা কথা বললেই না, জুড বেলিংহাম চাইলে হচ্ছে সেন্টার মিডে খেলতে পারে, কিন্তু উনি হচ্ছে খেলবে না, কারণ ওনার হচ্ছে মানে একটা গোল হাংরি মেন্টালিটি চলে আসছে, এবং অ্যাটাকিং মিড হচ্ছে আর্দাকে খেলানো খেলানো যায় আর কি। তো এই জিনিসটা তো জুটকে দিয়ে চাইলে একটু নালিফাই করা যেত, যে মিড সেন্টার মিডের যে সমস্যাটা, তো এটা তো জুট করতে চাচ্ছে না। এক্ষেত্রে সেটা তো প্লেয়ারের দোষ, মানে ম্যানেজমেন্টকে তো সম্পূর্ণ পরিমাণে আমি দোষও দিতে পারতেছি না, কারণ জুটকে সম্ভবত সেন্টার মিডে খেলানোর জন্যই কেনা হয়েছিল। এখানে আসলে প্রথমে জুড বেলিংহামের পজিশনটা নিয়ে একটু কথা বলা উচিত। জুড বেলিংহাম কি নাম্বার 8 খেলতে পারে কিনা? হ্যাঁ, জুড বেলিংহাম নাম্বার 8 খেলতে পারে। বাট এখন পর্যন্ত কি রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম নাম্বার 8 কখনো খেলছে বা এরকম ডাটা আমাদের হাতে আছে কিনা? না, আমাদের হাতে নাই। সো আসলে জুড বেলিংহাম নাম্বার 8 খেললে যে রিয়াল মাদ্রিদের ওই যে ডিপ লাইন প্লে মেকারটার যে ঘাটতি ওটা পূরণ হয়ে যাবে, সেটা মানে হবে কিনা উই ডোন্ট নো। এটা হচ্ছে প্রথম কথা। বাট হ্যাঁ, আমি চাই ট্রাই করার, কোচ এন্ড জুড বেলিংহামের সাথে রাজি হোক। বাট মানে রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম যে পজিশনে খেলে সেটাকে যদি আমি আসলে ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে সেগুন্দা ভোলান্তে। ইট মিনস মানে যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং এ আছে বা অফেন্সিভ ফুটবল খেলতেছে তখন জুড বেলিংহাম এজ এ নাম্বার 10 হিসেবে খেলে। যখন রিয়াল মাদ্রিদ অফ দ্য বল আছে তখন আসলে জুড বেলিংহাম ইজ প্লেইং এজ এ নাম্বার 6, যেটা আসলে জুড বেলিংহামের থেকে আমরা ডিফেন্ডিং গুলো দেখি। সো আসলে এটা হচ্ছে কথা। বাট জুড বেলিংহাম ক্যান প্লে এজ এ নাম্বার 8, এটা আমার কাছে মনে হয়। And উনি আসলে হেল্প করতে পারে। বাট যেটা সত্যি কথা, জুড বেলিংহাম ইজ স্কোরিং আ লট অফ গোলস এন্ড আমার কাছে মনে হয় যে উনিও আসলে ওই জিনিসটা বেশি পছন্দ করে। ওই কারণে আসলে উনি বেশি নাম্বার 10 পজিশনে খেলতে বা কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রের কাছাকাছি খেলতে বেশি প্রিফার করে। লেটস সি এখন আসলে জুড বেলিংহাম জিনিসটা রিয়ালাইজ করে কিনা, এন্ড রিয়াল মাদ্রিদ আসলে ওনাকে স্পেশালি আমাদের কোচ আরবেলোয়া কি ওনাকে নাম্বার 8 ট্রাই করাবেন কিনা, এটা দেখার বিষয়। আচ্ছা, আহ, আমার মনে হয় এখানেই হচ্ছে আমাদের মানে পডকাস্টটা এন্ড করা উচিত, যেহেতু মানে কথা বলতে গেলে অনেকগুলাই টপিক আছে, বাট হ্যাঁ, অসীমিত হওয়ার কারণে সবকিছু তো বলা পসিবল না। আর আমি কোনোভাবে হচ্ছে রিয়াল মাদ্রিদের ওই যে কোপা দেল রের ম্যাচটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ওইটা মানে না মি নাইদার আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। হুম। আচ্ছা, সো লেটস এন্ড দ্য স্ট্রিম হিয়ার। সো পরে কথা হবে। আর যারা যারা আমাদের কন্টেন্ট দেখবেন, আমাদের পেজ, যে আমাদের পেজে ফলো দিয়ে আসবেন আর কি। অফকোর্স এন্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা হ্যাঁ, আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, তুমি ভুলে গেছি। হ্যাঁ, অফকোর্স আমাদের অ্যাডমিন ভুলে গেছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। বাই দ্য ওয়ে আমি বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে এন্ড আমরা ইউটিউবে রেগুলার পডকাস্ট করব। আপনারা প্লিজ ফলো করবেন আমাদেরকে। হ্যাঁ, রেগুলার হয়তো আমি নাও থাকতে পারি, বাট মানে ডু নো দ্যাট আমি হচ্ছে মানে সবচেয়ে বেশি স্ল্যান্ডার করবো আর কি, টিপিক্যাল, মানে কোনো টিপিক্যাল ক্লাবের আমি ফ্যান না সবচেয়ে হয়ে। বেশি পডকাস্ট করবো, আপনারা ফলো করবেন। আচ্ছা, ওকে, বাই। ওকে লেটস ইন দিস।